আয় আমার সাথে। কে এই থেকে তুই আমার রুমে কেন? আমি এই বাড়িটা থাকবো, আমার একটা মূল্য আছে, আমার দুটো খাইতে দিচ্ছে মানসি, কিন্তু আপনার বাড়ির পরিবারের মানসি কিন্তু খাইতে দিচ্ছে না। তাই সিদ্ধান্ত নিয়েছি আমি বাইরে চলে যাব। ম্যাডাম, এই শুনছো? আরে কি লো, কানের মধ্যে কি তুলা দিছো নাকি? আমি যে এত কথা কইতেছি, আমার কথা কি শুনতে পাইতেছো না তুমি? হ্যাঁ, এই বাড়িটার মধ্যে এত কাজ, আমি তো একটা কাজ করতে করতে হাঁপাই যেতেছি। একটা কাজের লোক নাই, আমার একটা কাজের লোক আইনা দাও না। আমার পক্ষে সম্ভব না এই বাড়ি মেনটেন করা। এই আরে কি কইতেছি, তুমি কি আমার কথা শুনতে পাইতেছো না? আমার কি এই বাড়িতে চাকরামিগিরি করতে নিয়ে আইছো? আমি কি একাই চাকরামিগিরি করুম? বিগত দিনে কাজের লোক তো আইনে দিছিলাম, কিন্তু তোমরাই তো রাখতে পারো না, এখানে আমার কি দোষ? তোমার দোষ নাই, সব দোষ তো আমার। একটা কাজের লোক ভালো না, সবগুলা খারাপ, একটা কাজও করতে পারে না। তোমারে কইতেছি তুমি ভালো দেখে আমার একটা কাজের লোক এনে দাও, আমি ঘরে এত কাজ করতে পারুম না। আচ্ছা আচ্ছা ঠিক আছে, আমি শুভকে বলছি, শুভ কাজের লোক নিয়ে আসবে, একটু ধৈর্য ধরো। আরে কোন সময় আইবো? মা বাবা, এই যে সমস্ত সমস্যার সমাধান, কাজের লোক নিয়ে আসছি। এই দেখো, দেখেছো আমার ছেলে শুভ ঠিকই তোমার জন্য কাজের ছেলে নিয়ে আসছে। দেখ কি একটা মানুষ নিয়ে আইছে। আমার দরকার হয়েছে মেয়ে লোক মানুষ, আর নিয়ে এসে তো একটা পুরুষ মানুষ। এটা দিয়ে আমি করুম কি? হ্যাঁ আমি চলে গেলাম। আরে মা, হ্যাঁ দেখো অনেক কষ্ট করে একটা কাজের লোক ম্যানেজ করছি, তুমি যদি এখন এমন করো ওইখান থেকে চলে যাবে। আর বাবা ও সব কাজ করতে পারে। এই কি রে বলিস না, কি কি কাজ পারিস বল? খালাম্মা শোনেন, আমি সব কাজ করে দিতে পারি, কিন্তু আমার মহিলা মানুষ পাওয়া যাবে না। ওই মহিলা মানুষ দরকার হলে মহিলা মানুষ নিয়ে আসতে হবে। পুরুষ মানুষ হিসেবে মহিলা মানুষের যত কাজ আছে সব করে দেবো। বাড়ির উঠোন ঝাড় দিয়ে শুরু করে ওই যে থাল বাটি ধোয়া, কাপড় চোপড় ধোয়া সব করে দেবো। দেখে শুনে তো মনে হচ্ছে সব কাজই পারে। ওই মেয়ে লোকের কামগুলো তুই কি ছোটবেলায় করছ? হ্যাঁ, এত বড় যে হইছত কিছু জানোস? জানি মানে, আরে সব কাজ জানি। খালা খালু জান, এই যে বিটিকে প্রায় সব কাজ আমি পারি। রান্নাঘরে গেলি পুরো সব রাইন্দে লাগতে পারি। যেরাম ধরেন ডাল রাঁধতে পারি, ওই যে ভাতের মধ্যে আলু দিয়ে আলু ভর্তা করতে পারি, ভাত রাঁধতে পারি, ডিম বাছতে পারি, গরু গোস্তটা রাঁধতে পারি নি, কারণ কোনোদিন কিনে আইনি রাঁধিনি তো, এজন্য এটা পারবো না। কিন্তু ওই চা বানাতে পারি। আমার হাতে চা খালি আপনার সারা জীবন মনে রাখতে হবে যে এই কলিমতি চা বানায় খাওয়াইলো। হ্যাঁ, চা বানাতে পারো? দেখেছো, ব্যাটে বলে মিলে গেল। হ্যাঁ, ভালো চা বানাতে পারে। শোনো, তুমি কিন্তু আমাকে কিছুক্ষণ পর পরই ভালো করে চা খাবে। হ্যাঁ আচ্ছা, তুমি কি ম্যাচে কাজ করতে? হয় হয় হয়, ম্যাচে রান দিছি। আপনি কি জানলেন? আরে এই আমার দেহে মনে হয় বাবুর্চি, আমি কিন্তু বাবুর্চি না, মানে আমার এই খালা আছে একটা, ওই ম্যাচে চাকরি করতো, তাই রান তো হনি যায়। অসুস্থ থাকলে তো জাতি পারতো না, তাই আমি জাতাম, আমি যাই রান দিছি তো সবাই খায় প্রশংসা করতো, তাই তুই ভাবিছি যে আমার রান্দা শ্রেষ্ঠ রান্দা। এই শুভ, এই মেসের বাবুর্চি আমার দরকার নেই, ওরে পাঠাই দে, যা বাই কর। ভাইজান, আমি কিন্তু এই জায়গায় অপমান হতে আসিনি, আপনি কইছেন তাই আমি আইছি। এই মহিলা যদি আমার সাথে এরকম কথা কয় আমি চলে যাবো। ভাই ভাই ভাই, মা একটু চুপ থাকো না প্লিজ। এই শোন, তুই এখান থেকে কাজ করবি, হ্যাঁ এখানে থেকেই কাজ করবি, কোনো সমস্যা নেই। এক কাজ কর, যা তুই ভিতরে যা। হ্যাঁ, আরে ভিতরে যা। আমার চাকরি হয়ে গেছে। আরে হ্যাঁ, তো চাকরি হয়ে গেছে, যা। চা বানাই খাবো আমি, চা। এই শুভ, ওরে কত টাকার বেতনের কথা কইছো? হ্যাঁ আরে মা, ওকে কোনো বেতন দিতে হবে না, হ্যাঁ? ও পেটে ব্যথা থাকবে, বুঝছো? ও সব কাজ পারে, কোনো সমস্যা নেই। দেখ কোন ঘোড়ার আন্ডার কাজ পারে আল্লাহই জানে। আহা শুভর মা, শোনো, মানুষের উপরের চেহারা দেখে কিন্তু বোঝা যায় না কার ভিতরে কি প্রতিভা আছে। তবে ছেলেটাকে দেখে আমার মনে হয় ওর ভিতরে অনেক প্রতিভা আছে, ওর লুকে তাই বলে। হ্যাঁ মা, আসতে যেহেতু কাজ করতে থাকো, দেখা যাক পরে কি হয়। আমি তাহলে ঘরে গেলাম, তোমরা আসো। যা। হইছে, কাজের লোক চাইছিলা,
কাজের লোক পাইছো, এখন শান্তি। হ শান্তি, কিন্তু এই লোক কাজ করতে পারে কিরকম সেটা দেখতে হইব আগে, বুঝছো? কে? এই থেকে তুই আমার রুমে কেন? আমি কলিমদ্দি। কলিমুদ্দিন মানে তুই চোর না ডাকাত? চোর না, আমি চোর না। মা, কারে ডাকতেছেন? তুই ভালো ভালো বলে দিচ্ছি, কি মতলবে আসছিস আমার রুমে? আমি কোনো মতলব নিয়ে আসি না, আমি কলিমদ্দিন করছি নে। পুলিশকে ফোন করতে হবে। পুলিশ কি ইসিস তোর নিয়া? মা 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 মা, দেখো কে যেন রুমে চলে আসছে। মা, কি হইছে? তো চিল কে যেন আমার রুমে আসছে? তুই কে রে ভাই? আমি কলিমদ্দিন। কলিমুদ্দিন আর যাই হোস, কোত্থেকে আসছিস? আর সরাসরি একজন মানুষের বেডরুমে কোন মতলবে? পুলিশে ফোন করতে হবে। আরে পুলিশই বান করতে হবে কিসের জন্য? আমি ওই যে উসমান পাড়াতে আইছি এই বাড়ি কাজ করার জন্য, আমি এই বাড়ি কাজের লোক। কাজের লোক? তোর এই বাড়িতে কে কাজ করতে নিয়ে আসছে? ওই যে ভাই, যে সাদা করে যে বাড়িটা আছে না, ওই বাড়িটা আমার এই বাড়িতে নিয়ে আইছে। তারপরে এই যে খালু খালা সবার সাথে তো কথা বললাম, আপনাকে তো আমি চিনি নি। কিসের সাদা চামড়া ধলা চামড়া বলতেছে? এই শোন, আমি কিন্তু তোর মতলব ভালো করে বুঝতে পারছি। কোনো একটা বাসা টার্গেট করে এরা বিভিন্ন ছদ্মবেশে গিয়ে ঢুকে। ও এরকমই ওই টিমেরই একজন কেউ হবে। তুমি দাঁড়াও, আমি ফোন করছি, পুলিশে ফোন করতে হবে। আবার শোনেন না, এই তুই সত্যি করে বল, তুই কি সত্যি কাজের লোক না কোনো চুরি ডাকাতি করার মতলব নিয়ে আসছিস? আরে চোর টোর আমি না। যদি বিশ্বাস না হয় তাহলে ওই যে খালা খালুরে ডাকবেন, তাহলে তো বুঝতে পারবেন। তারা তো আমার চেনে, তারাই তো আমার ঘরের মধ্যে আসতে গেছে। কিন্তু এটা যে আহামনির ঘর, আমি তো ক্ষতি পারি না, তাই শ্বশুর করে দিয়ে গেছি। আর সেই দেখি এক মায়ের মানুষ বসা, ভয় পাইছি আমি। তো ভয় পাইছিস তুই? একটা মানুষের বেডরুমে ঢুকবি কে? ড্রয়িং রুমে বসতি, রান্না করে যেতি, বাথরুম পরিষ্কার করতে যাইতি, তাই বলে একটা মানুষের বেডরুমে ঢুকে যাবি তুই? আপনাকে নিজে মেলা কয়টা রুম তা তো করতে পারি না। আমাকে বাড়ি একটা ঘর, আর ওই যে যেটা কলেন টয়লেট আগারখানা, ওইটা একটু দূরি বাঁশবাগানের দিয়া, ও নি যাই আমি। কিন্তু আপনাকে এমনি বসার জায়গা আলাদা, শোয়ার জায়গা আলাদা, এ কি রে বসবো কান্দি আমি। এই নিশ্চয়ই বাবা আমার কাছে। এগুলো একদম কিন্তু ঠিক না। হ্যাঁ, বাবাকে বলে দিও যে যাকে তাকে যেন বাড়িতে না ঢুকতে দেয়। কাস্টিং সব বাড়িতে কে ঠায় দেয় এদেরকে? শোন, হ্যাঁ, এইটা হলো এবারের বড় মাইয়া, আর আমি হইলাম ওই যে তোর যে সাদা চামড়া নিয়ে আসছে তোর শুভ স্যারের একমাত্র বউ। এই বাড়িতে কাজ করতে আসছিস, মনোযোগ দিয়ে কাজটাই করবি। এই ঘর ওই ঘর উকি ঝুঁকি মারবি না, বুঝছস? আমার সাথে কাজ দেখিয়ে দিচ্ছি। কিরে মা, কই যাচ্ছিস? ওই যে তোমাকে না বললাম আমার একটা নতুন চাকরি হয়েছে বাবা। দেখ মা, কেন অশান্তি করছিস সংসারে? তুই চাকরিতে গেলে সংসারে অশান্তি হয়, এটা কি তুই বুঝিস না? তারপরও তুই যাস মা। আচ্ছা মা, তোর কেন চাকরি করতে হবে? হ্যাঁ, আমার এত ধন সম্পত্তি থাকতে, টাকা পয়সা থাকতে তুই কেন চাকরি করবি? তুই থাকবি হলো বাড়িতে। তুই মা খুব বেশি হলে তোর মাকে মাঝে সাঝে সংসারের কাজে একটু সাহায্য করবি, ব্যাস। বাবা, তুমি বলছো এসব কথা? আমি কেন চাকরি করছি জানো? আমার যখন কপালটা পড়লো, ঘরেই তো ছিলাম, আমার কান দুটো না ঝালাপালা হয়ে যাচ্ছিল, আমি আর সইতে পারছিলাম না। বাধ্য হয়ে আমি ঘরের বাহির হলাম। আর আমি চাকরি করছি আমার মনের শান্তির জন্য, টাকা পয়সার জন্য না। আমার চাকরি করে যদি আমি মনে শান্তি পাই, তোমাদের তাতে সমস্যাটা কি? কেন বাধা দিচ্ছ? আমি জানি তোর কষ্টটা কোন জায়গায়। তোর সাথে যা ঘটছে, আসলে স্বাভাবিক একটা মানুষ স্বাভাবিকভাবে থাকতে পারে না। কিন্তু মা, আমি কি করব বল? এই সমাজের লোক আছে, তারপর এই যে তোর মাটা তো এটা পছন্দ করেই না। তাই আর কি আমি তোকে এই কথাই বলছিলাম যে চাকরি করার তোর কোনো প্রয়োজন নাই। বাবা, আমি তোমাকে যথেষ্ট ভালোবাসি। যখন আমার হাজবেন্ড মারা গেল, আমি সাদা শাড়ি পরা শুরু করলাম, তুমি কান্না করতে। তোমার চোখের সামনে তোমার মামুনিকে এই অবস্থায় দেখে তোমার ভালো লাগতো না। তোমার কথা চিন্তা করে আমি আবার রঙিন শাড়ি পরা শুরু করলাম। কিন্তু বাবা, আমি খুবই সরি যে আমি তোমার এই কথাটা রাখতে পারবো না। আমার ঘরে থাকতে ভালো লাগে না, আমার দম বন্ধ হয়ে আসে। বাবা, সবচেয়ে বড় কথা হচ্ছে আমি চাই না কারোর উপর নির্ভরশীল হয়ে থাকতে। মারে, আমি তো সবই বুঝি, তারপরও আমি বলি, কেন শুধু শুধু সংসারে অশান্তি করবি? বিশেষ করে
তুই চাকরিতে গেলে তোর মা অশান্তি করে, আমার কান ঝালাপালা করে ফেলে, আমি আর সহ্য করতে পারতেছি না। বাবা, এতদিনে তুমি এটাও বুঝতে পারোনি যে এই সংসারে মার নিত্যদিনের অভ্যাস হয়ে গেছে আমার সাথে অশান্তি করা। কি কি বললি? আমি তোর সাথে অশান্তি করি? এই রানী, এই তোরা নিয়ে আমি কি অশান্তি করি? তুই এটা কি বললি? হ্যাঁ, আর তোর চাকরি করতে হইব কেন? আর ঘরের বাহিরে হবি কেন? ও, ঘরে বসে থাকলে তো ছেঁড়া গো মুখ দেখবি না, তাই এই জন্য বাইরে বাইরে ঘুরে বেড়াইতে যাস না? হ্যাঁ, তুই তো আমাকে মান সম্মান খাইতে এস। তোর জামাইটা না ভালো মানুষ ছিল, মইরা গিয়া বাইচে গেছে তোর থেকে, বুঝছো? মা, খবরদার বলে দিচ্ছি, আপনি আমাকে যা ইচ্ছে তা বলেন, কিন্তু আমার মৃত হাজবেন্ডকে নিয়ে কোনো কথা বলবেন না। আমি জানি আপনি আমার সৎ মা, তো মা তো একজন মা কি করে এত নিকৃষ্ট ভাবে কথা বলতে পারে? বাবা, আবার দেরি হয়ে যাচ্ছে, তোমাদের সাথে কথা বলার মতো মুড আমার নাই, আসছি। দেখছো, তোমার এই মেয়ে দেখবা এই বাড়ির মান সম্মান নিয়ে টান দিছে, বুঝছো? আমি বলে দিলাম এই কথাটা সত্যি হবে। আম্মা, একটা কথা বলতাম আপনাকে। কি কথা? এই যে আপনার সতীনের মাইয়াটা চাকরি বাকরি করতে এই মাঠে ঘাটের উপর দেওয়া অফিসে যায়, এতে তো মান সম্মান আর থাকতেছে না। আরে বোমা, আমি কি বলবো বলো? আমি এত করে বলি, তোমার শ্বশুরকে বললাম, ওই মেয়েটাকে বললাম, ও তো আমার কোনো কথাই শুনে না, পাত্তাই দেয় না। কি করব বলো? আপনার কথা শুনবো কি করে মা? আপনি তো ভালোর জন্য বলেন, এই জন্য আপনার কথা ও গায়ে মাখে না। আর রং ঢং করবো না, স্বামী মইরা গেছে না, এখন তো তার ঘরে মন বসে না, মন খালি বাইরে ফুরুত 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 করে। বাইরে না বেরোলে তো বেডা পোলা পেনের লগে বন্ধু বান্ধবের সাথে আড্ডা মারতে পারে না, রঙ্গলীলা করতে পারে না, সেই জন্য ঘরে থাকতে চায় না আর কি। আরে বইলো না বৌমা, এই মাইয়াটা কবে যে মান সম্মান নিয়ে টানাটানি করে আল্লাহই জানে একমাত্র। সেই জন্যই তো বলতেছি মা, মান সম্মান নিয়ে টানাটানি করার আগে একটা কাজ করেন, আপনার সৎ মায়েরারে বিয়ে দিয়ে দেন। কয়দিন আগে ওর জামাইটা মারা গেল, এখন বিয়ের কথা বলে কি বিয়ে বসবে বলো? আরে আম্মা, ওরে কি তেল মেখে বিয়েতে রাজি করবেন নাকি? রাজি না হলে জোর করে বিয়ে দিবেন। দরকার হলে শ্বশুর আব্বার সাথে আপনি কথা বলেন যেন মাইয়ারে তাড়াতাড়ি বিয়ে দেয়। আমি নাইলে তোমার শ্বশুর লয়ে কথা কইলাম, কিন্তু এই বিধবা মাইয়াটারে কেডা বিয়ে করবো কও? আরে আম্মা, আপনি যে কি বলেন না, আপনার এই সতীনের মাইয়ারে কোন রাজপুত্রের লগে বিয়ে দিবেন নাকি, কোন জমিদারের সাথে বিয়ে দিবেন নাকি? আপনি আদাইমা বাদাইমা রিক্সাওয়ালা যারে পাইবেন তার গলায় ঝুলাই দেন, ঝামেলা মুক্ত। কি ব্যাপার, এখানে কার বিয়ের কথা চলতেছে? কার আবার? তোমার বিধবা বোনের। তাই নাকি? তা আমার বোনের বিয়ে নিয়ে তোমার এত মাথা ব্যথা কেন? দেখছেন মা, দেখছেন? আপনার ছেলের কথা শুনছেন আপনি? বৌমা যা বলতেছে ভালো কথাই তো বলতেছে, খারাপ তো কিছু কয় নাই। আর ও মেয়ে মানুষের চাকরি করতে হইব কি লিগা? ওর ঘর আছে, বাড়ি আছে, ও তো বাড়িতেই থাকতে পারে, ও কেন চাকরি করবো ক? মা, আপুকে বিয়ে দিয়ে যদি সব সমস্যার সমাধান হয় তাহলে তো হতোই। দেখো, আপুকে কিন্তু এর আগে আমরা বিয়ে দিয়ে দিয়েছিলাম, তার স্বামীটা হঠাৎ করে অ্যাক্সিডেন্টে মারা যাওয়ার পর আপু কিন্তু পুরোপুরি ভেঙে গেছে। আর সে কষ্টের জন্য সে নিজেকে ব্যস্ত রাখতে চায়, সবকিছু ঝরে থাকতে চায়, আর তার জন্য সে একটা চাকরি বাকরি করতেছে, নিজের পা নিজে প্রতিষ্ঠিত হচ্ছে। কই আমরা তাকে সাপোর্ট দিব? তা না করে তার পিছনে আমরা লেগে আছি, এটা কোনো কথা মা? শোনো, আগের জামাইটা মইরা গেছে, ওইটা একটা দুর্ঘটনা। একটা দুর্ঘটনা সারা জীবনের কান্না হইতে পারে না, সেটা বুকে ধরে রেখে কি সে বসে থাকবে? আর তোমার বোন যে বাইরে বাইরে রঙ্গলীলা করে না, তার কি গ্যারান্টি আছে? তোমার বোনের বয়স হইতাছে, 2 দিন পরে চামড়ায় ভাঁজ করবো, কোন বেটাই তোমার বোনের বিয়ে করবে? কুত্তায় তো ফিরা তাকাইবো না। এই কথা বলতে বলতে তুমি একদম বেশি বলে ফেলো। হ্যাঁ, আমার বোনের চারিদিক সমস্যা আছে, তাই না? কেউ কখনো কোনোদিন বলতে পারছে? উল্টা পাল্টা কথা একদম বলবা না। ওর লগে চিল্লাচিল্লি না কইরা এক কাজ কর, তোর বোনের যায় বুঝা, ভালো একটা জায়গায় বিয়ে শাদী দিলে ওর জীবনটা একেবারে পরিপূর্ণ হয়ে যাব। না মা, আমি এই মুহূর্তে আপুকে বিয়ে কথা বলতে পারবো না। আমি বলতে পারবো না যে আপু তুই বিয়েতে রাজি হ। তা বলতে পারবা কেন? যেদিন মুখে চুনকালে মাইকে আসবো, সেদিন দেখবো কোথায় গিয়ে মুখ লুকাও। শোনো, আমি খুব ভালোভাবে বুঝতে পারতেছি তোমরা কেউই আমার বোনের ভালো চাও না, সবসময় আমার বোনের পিছনে লেগে থাকবা, এটাই তোমাদের কাজ। এখনো সময় আছে, এই সব কিছু বাদ দিয়ে আমার বোনটাকে একটু সাপোর্ট করো, সংসারের কাজের প্রতি মন দাও। আমার প্রচুর ক্ষুধা লাগছে, এখানে পণ্ডিতি না করে
চলো আমাকে খেতে দিবা, চলো। দেখছেন মা আপনার ছেলে কিভাবে কথা বলে? বৌমা বাদ দাও এখন এসব কথা, যাও ওরা নিয়ে খাবার টাবার দাও গিয়া, নাহলে আবার তোমার সাথে বাজাবাজি শুরু করে দিব, বুঝছো? যাও। ঠিক আছে মা, যাচ্ছি। বেটা এই যে এক কাপ চা খা, আপনার মাথা গরম একদম ঠান্ডা হয়ে যাবে। নেন। এই, আমি তোকে ডেকেছি যে আমার জন্য চা নিয়ে আয়, হ্যাঁ? না আপনি তো আমার ডায়েননি। ওই যে আমি আগের বার যে কাজ করতাম না যে বাড়ি, ওই বাড়ির মালিক আমাদের আইসে আমি চা চাপে, আমি এই যে উপরে কাজ করছিলাম আপনারা দেখছি আসছি, তাই দৌড়ে রান্না করে যাই আপনার জন্য এই যে চা গরম করে নিয়ে আসি। আমি তোকে ভালোভাবে বলে দিচ্ছি, আগ বাড়িয়ে কোনো কথা বলতে আসবি না, আমার এটা একদমই পছন্দ না। এই জন্যই মানসির কোনোদিন উপকার করতে হয় না, আগ বাড়ায় সিন্দুর নিতে গেলেই সমস্যা। এই যে আপনার জন্য আমি চাটা নিয়ে আসলাম, কিসের জন্য আনিছি? চাটা খাওয়ার সাথে সাথে আপনি ফ্রেশ হয়ে যাবেন, মাইন্ডটা ফ্রেশ হয়ে, মানে মন ফ্রেশ হয়ে যাবে আর কি, এই জন্য নিয়ে আসলাম। কিন্তু আপনি খাচ্ছেন না, আমাদের উল্টে কথা শুনেছেন। ওরে বাবা, তুই আবার ইংলিশও জানিস? এগুলো আবার কে শিখাইলো? আর শোন, আমার যদি চা খাইতে মন চায় আমি নিজে হাতে বানায় সুন্দর করে খাইতে পারি। আমি চাই না যে আমার ভালো করতে এসে তুই বকা খা। আমি আমার সব কাজ নিজে একা করতে পারি। তুই জায়গা থেকে আমি না ডাকলে কিন্তু একদম আমার চোখের সামনে আসবি না। কি ব্যাপার, এত রাগারাগি জ্ঞান কি হয়েছে? বাবা দেখো, আমার কথা বলতে একদম পছন্দ না, তুমি জানো। এরপর এই ছেলেটা আমাকে খুব ডিস্টার্ব করছে। এই কি করেছিস? হ্যাঁ, ডিস্টার্ব কেন করেছিস? খালু জান আমি কিচ্ছু এরিনি। আমি আগের বাসায় জানিয়েছিলাম, ওদের মালিক আমার যে সবসময় যখনই বাড়ি আসতো চা বানায় নিয়ে আসছি কত, এই জন্যই আমি আগে ভাগে চা বানায় আনেছি। কিন্তু আমি তো দোষ কিছু করিনি, সে আমার কাছে হাত বাড়ায় কিছু করতে যাবি না। আমি কি খারাপ কিছু করেছি? আমার হাতে চা কত মজার না, এই জন্যই বানায় নিয়ে আসছি। ও আচ্ছা, এই কথা। মামনি, সত্যি এই ছেলেটার হাতের চা না সেরকম, তুই একবার খেলে প্রেমে পড়ে যা, না মানে চায়ের প্রেমে পড়ে যাবি। এই ছেলেটাকে কোত্থেকে হায়ার করছো তুমি? হ্যাঁ, এই নামটা যেন কি? কলিমুদ্দিন। গুডনেস, কলিমুদ্দিন মানুষের নাম আজকাল? তোমার কলিমুদ্দিন আজকাল ইংলিশেও কথা বলে? হ্যাঁ বাবা। এই শোনো, ওকে ভালো করে বলে দিও আমাকে যেন অকারণে এসে ডিস্টার্ব না করে। আমি গেলাম। খালু জান হ্যাঁ বল। একটা কথা জিজ্ঞেস করবো। একটা কেন, 10টা বল, কারণ তোর হাতের চা খেয়ে মাইন্ড ফ্রেশ হয়ে গেছে। আচ্ছা এই যে আপনার মাইটা এই বেটারা কেন? মানে হচ্ছে কি কিরাম জানি, একটু মুখরা বেঙ্গলোরে থাকে সবসময়, মানে কথাবার্তা কয় না, একটু হাসি খুশি থাকলে তো ভালো থাকে। যদি আমার সাথে একটু কথা কত বা সবার সাথে মিশে চল তাহলে ভালো হতো না? না রে বাবা, আমার মেয়েটা এমন ছিল না রে। আমার এই মেয়েটার বিয়ে হয়েছিল, সুখে ছিল, দুর্ভাগ্যবশত তার স্বামীটা মারা যায়। তারপর থেকে আমার এখানেই আছে, এই জন্য ও একটু খেটখেটে হয়ে গেছে। কিন্তু আমার মেয়ের মন কিন্তু খুব ভালো। তুই তো নতুন আসছিস, কয়েকদিন থাক, দেখবি আমার মেয়ের মতো মেয়েই হয় না রে। তাহলে তো আপনার মায়ের মনে মেলা কষ্ট, আমার তো বোঝা উচিত ছিল, কিন্তু বুঝতেই পারিনি। এরম ফাইলি তো কোনোদিন পড়িনি। প্রত্যেকটা মানুষ কত সুন্দর আসে খুশি থাকে, কিন্তু আমার মতো মায়া আমি কোনোদিন দেইনি। মনের মধ্যে জমানো কষ্ট যদি একটু প্রকাশ করতো তাহলে বুঝতে পারতাম। যাক, ঠিক আছে। হ্যাঁ রে বাবা, হ্যাঁ শোন, আমার মেয়ের কথায় কিন্তু তুই আবার কিছু মনে করিস না। হ্যাঁ না, আর কিছু মনে করবো না। শোনো,
রানীর জামাই মরে গেছে মানলাম, ঠিক আছে সবকিছু, কিন্তু ওর তো এখনো বিয়ে দেওয়া যায়। ওর বিয়েটা না দিলে ওর জীবনটাই নষ্ট হয়ে যাবে গিয়া। আচ্ছা আমি বলি কি, ও তো বিয়ে করতে চাচ্ছে না। তাছাড়া ওর জীবনে একটা অ্যাক্সিডেন্ট হয়ে গেছে, অল্প বয়সে ওর স্বামী হারাইছে। ও দুশ্চিন্তার মধ্যে থাকে সব সময়, যার জন্য ও নিজে চাকরি করে ওর মন ঠিক রেখে ও চলতেছে। ওর পিছনে তোমরা কেন লাগছো, কেন বিয়ে দিতে চাও? আব্বা, বুঝলাম রানী আপার জীবনে একটা দুর্ঘটনা ঘটছে, আরে এটা তো নিয়তির খেলা, এরকম দুর্ঘটনা যে কারো জীবনে ঘটতে পারে, তাই বলে কি কারো জীবন থেমে থাকে? আর উনি যেভাবে চলতেছে এটা তো কোনো জীবন না আব্বা। একটা বিয়ে শাদী যদি আপাই কইরা নেয়, উনার তো একটা গতি হয়, আর আমরাও একটু চিন্তামুক্ত হইতে পারি। হ্যাঁ, শোনো তোমরা, ওর অনুমতি ছাড়া ওকে তো আমি বিয়ে দিছিলাম, কিন্তু একটা অ্যাক্সিডেন্টে ওর ভাগ্যটাই পাল্টে গেল। আর তাছাড়া ও তো এখন বিয়ে করতে চাইতেছে না, ওর নিজে একটা চাকরি করতেছে, ওর মতো ও চলতেছে। ওকে ওর মতো চলতে দাও না, কেন বিয়ে নিয়ে ওর পিছু লেগেছো তোমরা? মাইয়াটা শেয়ানা, হ্যাঁ, আর এত রাত করে ফিরে যদি একটা দুর্ঘটনা হয়ে যায় তখন কি হইব কও? দেখেন আব্বা, আপাই যদি শুধু আমাদের ঘাড়ে বসে খাইতো, আপনার টাকায় চলতো, আমাদের কিছু বলার ছিল না। কিন্তু এই যে সকালবেলা অফিসে যায়, অনেক সময় আবার ওভারটাইম করতে হয়, সে এত রাত্রে ফিরে, আশেপাশের মানুষজন কানা ঘুষা করে, আর পোলাপান তো এখনকার যুগের ভালো না। যদি আবার কোনো একটা দুর্ঘটনা ঘটে, ওই কলঙ্ক সামাল দিতে পারবেন তো? এখানে খারাপের কি দেখতেছো? শোনো বৌমা, আমার মেয়েটা একটা আঘাত পেয়েছে, আমি আর ওকে নতুন করে কোনো আঘাত দিতে আমি চাই না। ওর মন ঠিক হোক, যদি ও মন স্থির হয়, ও যদি রাজি থাকে, আমার মেয়েকে আমি আবার বিয়ে দেব। বুঝলাম, তার মানে আব্বা আপনি আমাদের কোনো কথাই শুনবেন না? না, আমি তোমাদের কোনো কথাই আমি শুনবো না। এই বিষয় নিয়ে আর আমি তোমার সাথে কোনো কথা বলতে চাই না। আমার রানী যদি ওর নিজের ইচ্ছায় যদি বিয়ে করতে চায়, আমি ওকে বিয়ে দেব। বাবা, তোমরা কি নিয়ে কথা বলছিলে? মা, তোর মা সে চাচ্ছে যে তুই আবার বিয়ে কর, সংসারী হ। এই নিয়ে আর কি তোর বিয়ে সম্বন্ধে কথাবার্তা হচ্ছিল। এখন মা তুই কি বলিস? আমি বুঝতে পারছি, এই বাড়ির এখন কেউ আর আমাকে সহ্য করছে না। আমি তো এখন পর তোমাদের, তাই হয়তোবা এই বাড়িতে হয়তোবা আমার আর থাকা হবে না বাবা। তাই সিদ্ধান্ত নিয়েছি আমি বাইরে চলে যাব। বাইরে কোথাও বাড়ি ভাড়া করে থেকে যাব। আরে না না, তুই কেন আমার বাড়ি ছেড়ে যাবি? তোর মানে ভবিষ্যতের কথা চিন্তা ভাবনা করে আর কি আমরা এইসব আলোচনা করতেছি। হ মা, আমরা তো ঠিকই কইতেছি। দেখ, তুই চাকরি করস, সমাজের চোখে এটা ভালো দেখায় না, বুঝছো? এই জন্য তোর ভালো মনে করে আমরা এটা চিন্তা ভাবনা করছিলাম। মা, আপনি যে আমাকে নিয়ে অনেক ভাবেন সেটা আমি জানি। আমার চলাফেরা, বাইরে জব করা, সেটা যে আপনার সহ্য হচ্ছে না সেটাও আমি জানি। মা, আমার বিয়ে নিয়ে না আপনাদের চিন্তা করতে হবে না। আমার বিয়ের সময় হলে আমি আপনাদের বলবো। বাবা আছেন, আপনি আছেন, আপনারা দেখবেন আমার জন্য, আমি বিয়ে করে নেব। কিন্তু এখন আমি বিয়ের জন্য প্রস্তুত না। আমার বিয়ে নিয়ে আপনাদের চিন্তা করতে হবে না। কি দেখছো তোমার মেয়ে কি কথাটা কইলো? তোমার মেয়ে খোঁজা দেওয়া ছাড়া কোনো কথাই কইতে পারে না। আমি ভালো কথা কইলাম আর ও চিন্তা করলো কি? হ্যাঁ আপা, আপনি কিন্তু অকারণে মাকে ভুল বুঝতেছেন। মা মোটেও আপনার খারাপ কিছু ভাইবা কথাটা বলে নাই, শুধু বলছে শেয়ানা মেয়ে ঘরে আছেন, বনে বাজার দিয়ে, হাট বাজার দিয়ে অফিস করতে যান, রাত বেরাতে ফিরেন, হয়তো সমাজের কুদৃষ্টি আপনার উপরে পড়তে পারে, সেই জন্য আপনার জন্য জীবনে একটা গতি হয়, সেটেলমেন্ট হয়, তাই আপনার বিয়ের কথা বলছে। ঠিক। আর আপনি সবসময় মাকে শত্রু মনে করেন। হ্যাঁ, আমি জানি তো, যথেষ্ট বড় হয়েছি, আপনারা আমাকে নিয়ে অনেক ভাবেন। তবু আমি বলতে চাই, আমাকে নিয়ে আর ভাবতে হবে না আপনাদের। আমার ভাবনাটা আমাকেই ভাবতে দিন না। আর বাবা, তোমাকে বলছি, আমি এখন আর বিয়ে শাদী করবো না। আমি একেবারেই প্রিপেয়ার্ড না বিয়ের জন্য। আমার যখন সময় হয় তখন আমি বলবো।
আমি এখন বলে দিচ্ছি তোমাদেরকে, সাফ সাফ শুনে নাও, আমি এখন আর বিয়ে করব না। সো আমার বিয়ে নিয়ে কেউ যেন কোনো কথা না বলে। বাবা, দেখছেন দেখছেন আব্বা কি তেজ দেখায় চলে গেল। বলি কি আব্বা, আমাদের সমাজে না মেয়ে মানুষের এত তেজ থাকা ভালো না, এটা একদিন বিপদ ডেকে আনবে। আহা বৌমা থামো তো, এখন যাও তোমরা যাও। চলেন আম্মা। হ্যাঁ চলো, ভালো কথা কইলে ভালো লাগে না। ম্যাডাম, কি হয়েছে? একটা কথা কব। হ্যাঁ বল। হয়েছে কি, এই বাড়ির মেলাগুলো মানুষ, কিন্তু আপনার মতো একটা মানুষও না। সবার কিরাম জানি ব্যবহার আসার, আপনার সাথে কথা কয়ে কিন্তু একটু মনে শান্তি লাগে, কিন্তু আপনি তো আমার সাথে কথা কন কেন ম্যাডাম? আমার কথা বলতে ভালো লাগে না কারোর সাথে। আপনি কিরাম জানি একটু চুপচাপ হয়ে গেছেন। আপনার কি মন খারাপ? সেটা তোকে বলবো কেন? হ্যাঁ, এত জানার ইচ্ছে কেন তোর? কাজ নেই? হয় কাজ করতিলাম, এই যে বাইক গুলো গুছায় অনেক তুই দিছিলাম, আপনি আসতেছেন তাই ভাবলাম আপনার সাথে একটু গল্প করি। তুই না বললি যে এবারে মানুষগুলো কেমন? তুই যদি ঠিক মতো কাজ না করিস তোকে বেতনটাও দেবে না। তো মনোযোগ দিয়ে কাজ কর। কথা না বল। দিক, বেতন না দিক তাতে কি হয়েছে? আপনার সাথে কথা কলে যদি বেতন না দেই, তা না দিক, ওতে আমার কোনো অসুবিধা হবে না নে। কিন্তু আপনি আমার সাথে একটু কথা কবেন, আপনার সাথে কথা করতে আমার জমের ভালো ঠায়। বেতন না দিলে তোর বউ বাচ্চা পালবে কিভাবে? তোর সংসার চালাইতে হইব না? এখানে কাজ করতে আসছিস কিসের জন্য? সংসার চালানোর জন্য না? আসুন, বুদ্ধিমানরা কখনো মেয়ে মানুষদের সাথে জোর করে কথা বলতে আসে না। দেখছেন ম্যাডাম, আপনি কত ভালো মানুষ। এই দুনিয়ায় এইরাম ভালো মানুষ পা বিশাল দুষ্কর। আপনি ভালো মানুষ দেখে আমার কত সুন্দর সুন্দর বুদ্ধি দিচ্ছেন। এই বুদ্ধি শুনতে আমার ভালো ঠায়। আপনার সাথে যখন কথা কব, আমার ছোট ছোট করে বুদ্ধি দেবেন, দেখবেন আমার মাথার বেরেন খুলে যাবে। সারাদিন অফিস করে আসছি, তোর সাথে তো আজ এটা প্যাচাল পরে আমার সময় নেই। নিজের কাজে মন দে, ভালো হবে। আর শোন, এভাবে আগ বাড়িয়ে কথা বলতে আসবি না কখনো, মনে থাকে যেন। আচ্ছা ঠিক আছে, একবার কথা কব না নে। হালকা একটা অপমান করে দিল মাঝে মাঝে রে, আমার অপমানটা নয় না। পাইপটা থুয়ে দি ঠিক করে। তাইলে দিলে বাচ্চা কি পছন্দের? তাই কি রে, তোর এত বড় সাহস, তুই ডাইনিং টেবিলে বসে ভাত খাইতেছিস? খাওন দইলে তাই খা, তুই যা কি হইছে? এটা কি তোর বসার জায়গা? এটা এবারে মালিকদের বসার জায়গা। আর কি এইভাবে কেউ ভাত খায়? একদম লোক কফি তো খেয়েছে। ছি, কি আবুদ্ধের মতো ভাত খেয়েছে। প্লেট ছিল না? প্লেট নিয়ে ভাত খাচ্ছিস, কি মুখ চাটকে চাটকে খাচ্ছিস? ফেলে তো অল্প কটা ভাত ধরে গামলায় পুরো ভাত হয়েছে, তাই ভাবলাম সব মায়ের মধ্যে খাই দেয়। চুপ কর, গাইয়া ভূত খ্যাত করে ছোট, এটা কোন ধরনের আচরণ? আমি মানলাম যে ছেলেটা না বলে টেবিলে বসে খাচ্ছে, তার জন্য খাওয়ার সময় এত খারাপ আচরণ করবে? শোনো, ছেলেটা গ্রামের একটা সহজ সরল ছেলে, ও তোমাদের মতো এত প্যাচ গোজ বোঝে না, তাই জন্য ওর সাথে এত খারাপ আচরণ করা তোমার একটু ঠিক হয় নাই। এসে বলছেন আপনি? আমি জানতাম ঘরে 7% না থাকলেও এই চাকরের বাচ্চার চাকরের কিছু বললে আপনি ঠিক সুসুরে এসে হাজির হবেন। আচ্ছা, আমি একটা জিনিস বুঝি না, আপনি তো সবসময় একটা ইনোসেন্ট খুকি খুকি মুখ করে থাকেন, অবলার মতো ঘুরে বেড়ান, তাহলে এত তেজ আসে কোত্থেকে একটা কাজের লোকের জন্য? আর ওর সাহস হয় কি করে মালিকরা যে টেবিলে বসে খায় ও সেখানে বসে খাবে? বড় ম্যাডামটা কিছু ক্ষতি হবে না। এইসব বড় বড় টেবিলে বাপের জন্মে কোনোদিন তো বসে খাইনি, তাই ভাবলাম যে এর একটু বসে দুইটা খাই, বড় লোকটা বসে খাই, নিজের একটু বড় লোক বাবাতে গেলাম, আর কোনোদিন খাও না নে, গরিব একটু স্বপ্ন পূরণ করতে গেলাম। দেখেছো দেখেছো ছেলেটা কত সরল, কি বললো শুনেছো? ও জীবনে কখনো এই ধরনের টেবিলই দেখেনি। আর তুমি একটা কুকুরের সাথে তো এই ধরনের আচরণ কেউ করে না। লোকটা বসে খাচ্ছে, খাওয়াটা শেষ হতে দাও না। আমার খুব ভুল হয়েছে আপা, ওরে বইলা। আর কি বলি, আর জীবনে খাবি না? কেন খাবি না?
এখন থেকে 3 বেলা প্রতিদিন তুই এখানে বসে খাবি। তোরই তো বাড়ি ঘর এটা। এমন একটা উইরা এসে জুইরা বসে ভাবতেছস মনে হচ্ছে তুই এবারে কাজের লোক না, এখন তুই হবু জামাই। 2 দিন পরে আগাছা বিয়া করে পার্মানেন্টলি এবারে জামাই হয়ে যাবি। তুমি যে কি ধরনের কথাটা বলেছো সেটা নিশ্চয়ই আমার বোঝার বাইরে না। শোনো, তোমাকে আমি অ্যালার্ট করে দিচ্ছি, নেক্সট টাইম যদি কখনো আমি দেখি যে এই ধরনের আচরণ তুমি আমার সাথে করেছো না, তাহলে কিন্তু খুব খারাপ হবে। আপনার যদি বলা শেষ হয়ে থাকে তাহলে আপনি এখান থেকে যান। আরেকটা কথা আপা, আপনি তো এই সংসারের কোনো সাথে পাচ্ছে থাকেন না, আমাদের কোনো কাজে নাকও গলান না, তাহলে চাকরের বাচ্চা চাকরের কিছু বললেই আপনার গা তো জ্বলে ওঠে কেন? ম্যাডাম, ওনারা কিছু করতে হবে না। এই জীবনের প্রথমবার খাতি হয়েছি, আর এটাই আমার জীবনের শেষ খাওয়া এই টেবিলে বসে। আর খাবো না আমি। আপনি চলে যান, নাহলে আপনার সাথে দুটো খারাপ কথা কবে যান। আর এই যে চাকরের বাচ্চা চাকর, এইবারের মতো ওনার জন্য তুই মাপ পেয়ে গেছস। পরবর্তীতে আর কোনোদিন যদি দেখছস তুই ডাইনিং টেবিলে বসে খাইতেছস আর এরকম আমাদের অফ করে খাইতেছস, তোরে আমি শিক্ষা দিয়ে দেবো। জনমের খাবার তোরে আমি খাওয়াই দিব। তুয়ারে কাজ করতে আসলাম, এক গামলা ভাত খাও, তা থাক দিচ্ছ না। ম্যাডাম, তুই তুই এখানে কেন? তোকে না নিষেধ করেছি যখন তখন আমার রুমে ঢুকবি না? এত বড় শ্বাস থেকে পেলি তুই? না ম্যাডাম, ওইটা কি ওই যে খাবার টেবিলে আপনারা তো দেয়নি, তাই ভাবলাম মনে হয় আপনার শরীরটা খারাপ, আর মুখখান দেহ মনে হচ্ছে মুখখান ছোট হয়ে গেছে, খিদেও লাগিছে, কিন্তু মনটা খারাপ, এই জন্য খাতে যাননি। আচ্ছা, আপনার কি হয়েছে আমার একটু কবেন? আমার খোঁজ খবর তোর এত নেওয়া লাগবে না। এবারে মানুষজন যদি টের পায় যে তুই আমার রুমে এসে আমার খোঁজ খবর নিচ্ছিস, তাহলে তোর জন্য অনেক ভেজাল হবে। ভেজাল টেজাল তো বুঝিনি, আপনি এই বাড়ির একটা সদস্য না। চিন্তা করে দেন, আমি এই বাড়ির একটা চাকর, আমার একটা মূল্য আছে, আমার দুটো খাইট দিচ্ছে মানসি, কিন্তু আপনার এই বাড়ির পরিবারের মানসি কিন্তু খাইট দিচ্ছে না। তাহলে চিন্তা করে দেন, আমার যতটুক দাম এই পরিবারে আছে আপনার তো তাও নেই। কি করব বল, আমি কপাল খারাপ নিয়ে জন্ম নিয়েছি। আর শোন, এসব নিয়ে তোর ভাবতে হবে না। তুই ভুলে যাস না যে তুই এবারে সামান্য একজন চাকর। এই জায়গাটাই তো আমার কষ্ট ঠেক। আমি আমার কষ্টের জন্য এই ঘরের মধ্যে এসে আপনার কষ্ট শোনার জন্য বসে রয়েছি, একটু দাঁড়ায় দাঁড়ায় একটু গল্প করতেছি। আপনি আমার সাথে একটু ভালো কথা কোনো সময় কর না, কলি কি আয়? আমি কথা বলতে এত পছন্দ করি না, আর এই বাড়ির লোকজন যদি দেখে যে তুই এই ঘরে আসছিস, তাহলে আমার নামে অপবাদ দেবে। আরে কিটা কি অপবাদ দিল তা শোনার সময় আছে নাই কন্দি? হ্যাঁ, আমার সাথে কেউ একটু ভালো মহি কথা কয় না, তাই আমার সাথে আমি কতি আইছি, আমি খারাপ হয়ে গেছি নাই। আচ্ছা, আপনি এই বাড়ির মানুষের সাথে ভয় খান কিসের জন্য? আমি কিন্তু এই বাড়ির কাউরে ভয় পাইনি। ভয় পাবি কেমনে? তোর তো সাহস অনেক বাইরে গেছে, কারণ এই বাড়ির মালিকের মাইয়ের প্রতি তোর নজর পড়ছে না। ছোট বউ, মুখ সামলে কথা বলো। তুমি ভুলে যেও না যে তুমি কাকে কি বলছো। আমি এই বাড়ির মেয়ে। মেয়ে কিন্তু বিধবা। বিধবা মায়ের তো আবার গায়ের যন্ত্রণা বেশি থাকে, ফষ্টি নষ্টি করতে পারে। শেষ পর্যন্ত বাড়ির চাকর বাকরের লগে। সি হেই, আপনি সব কি করছেন? হ্যাঁ, লজ্জা জ্ঞান বিবেক এসব কি আপনার মাথার মধ্যে কিছু নেই নাকি? আপনি হচ্ছেন ছোট ভাইয়ের বউ, ছোট ভাইয়ের বউ হয়ে কেউ কি তার বরের বড় বোনের সাথে এইভাবে কথা কয় নাই? হ্যাঁ, আমি কিভাবে কথা বলবো সেটা কি তোর মতো চাকরের কাছ থেকে আমি শিখা নিতে হবে? শোন, মালিকরা যখন কথা বলবে তখন চাকর চাকরের মতো থাকবি। চাকর চাকরের মতোই আছি। আমি যদি চাকর না থাকতাম না, তাহলে মেলা কিছু করতে পারতাম। যাই হোক, যা করছি শোনেন, এই মানুষের সাথে আপনারা কেন এত খারাপ ব্যবহার করেন কন্দি? হ্যাঁ, মানুষটা কি খারাপ? দেখতে শুনতে খারাপ না চরিত্র খারাপ? মানুষটা তো এমনি ভালো, আপনারা সবাই গিলে নিছেন, খাইয়ে নিছেন, কিন্তু এই মানুষটা তো খাতি দেননি। হ্যাঁ, বাড়ির কুত্তো বিলাই থাকলে তো তারা খাইত দেয়, আমারও খাইত দিচ্ছেন, কিন্তু এই মানুষের খাইত দেননি কেন? তোর খুব জ্বলতেছে না? তলে তলে কি চলতেছে? তলে তলে টেম্পু চালানোর লাগে তুই এই বাড়িতে ঢুকছস। প্রথম দিন বলছিলাম না, তুই নিশ্চিত কোনো মতলব নিয়ে বাড়িতে ঢুকছস। শেষ পর্যন্ত বাড়ির বিধবা মায়ের দিকে নজর দিছস। এখন তার হয়ে কথা বলতেছিস তুই, তাই না? খারাপ চিন্তার মানুষগুলো খালি খারাপ চিন্তাই করে, ভালো কোনো চিন্তা তার মাথার মধ্যে আসে না। আমি তোকে আগে অ্যালার্ট করেছি যে তুই এখান থেকে চলে যা। এখন আমার নামে এত কথা শুনে কি তোর ভালো লাগছে? এবার তুই শান্তি তো? বাবা, এখানে দেহে ন্যাকামের বন্যা বয়ে যেতেছে, আর তুই
তোর অনেক সাহস বেড়ে গেছে তাই না? তোর সাহস কেমনে ভাঙতে হয় সেটা আমি খুব ভালো করে জানি। আয়, আয়, আয় আমার সাথে। আরে শুভ, তোর মাকে তো অনেক বলেছি, তোর মাকে বলে আর কোনো লাভ নেই। আমি তোকে বলতেছি, তোর বউকে একটু বুঝা। এই সংসারে অশান্তি আমার আর সহ্য হচ্ছে না, এই অশান্তিটা একটু থামা। কি হচ্ছে? আরে কাঁদতে কাঁদতে আমার কোলে নিয়ে যাচ্ছেন। কোলে নিয়ে গেছি না? বেশি বার বাইরে গেছে। বৌমা, তুমি একে টানতে টানতে নিয়ে আসলা কেন? কি হয়েছে? কি ওর বাকি আছে আব্বা? বাড়ির চাকরের তো এখন নজর পড়ছে বাড়ির মালিকের মাইয়ের উপরে। ইটিস পিটিস শুরু করছে বাড়ির ভিতরে। কি বলতেছো বৌমা তুমি? এই বৌমা কি বলতেছে এগুলো? না 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 না, এই আহা মিথ্যে কথা করছে। আমি কিছু হইনি। ওই যে কি, আমি সত্যি কথা খুলে করছি। বড় আহা বলি, এই বাড়ি তার কোনো মূল্য নেই, তারা কেউ খাইতে দেয় না, তার সাথে কেউ ভালো কথা কয় না, সারাক্ষণ একা একা ঘরের মধ্যে পড়ে থাকে। ওই যে কাজে যায়, কাজের তে বাড়ি এসে একা একা থাকে, একা একা কান্দে, কেউ তার দ্বারে যায় না। তাই ভাবলাম আমি একটু যাই, দুটো কথা কই। সেও তো মানুষ, এবারে তো কুত্তো বিলেই না। আমারও এই জায়গায় একটা মূল্য আছে, আমারও খাইতে দেয়, কিন্তু তারে কেউ খাইতে দেয় না। আচ্ছা আমার এনে দোষটা কোন জায়গায়, আমারে কন। আই তুই চুপ কর। বাড়ির চাকর চাকরের মতো থাকবি। বাড়ির মালিকের মেয়ের দিকে আমরা পরিবারের লোক হইয়া আমাদের এত খেয়াল থাকে না, আর তুই একটা চাকরে তোর দরদ খুব উতলে উঠছে না? বুঝি না তোর আসল মতলবটা কি? তুই সুজ হয়ে ঢুকছস ফাল হয়ে বেরোনোর জন্য। বাবা বাবা, কি ভালো মানুষ, কি মায়া, কি মহব্বত। বুঝছি তো তুই একটা খারাপ লোক। চুপ। বাবা, ভুলটা কারণ না, ভুলটা হচ্ছে আমার। আমি তো খুব ভালোভাবে জানতাম আমাদের এই বাড়িতে কোনো কাজের লোক টিকতে পারে না। কাদের জন্য? মাত্র দুইটা ব্যক্তির জন্য। আর এই ছেলেটা অনেক সহজ সরল, ওকে দেখেই মনে হয় ও খুব ভালো, ও এই ধরনের কোনো কাজকর্ম করতে পারে না। আর এই যে তুমি, কি সমস্যা তোমার? হ্যাঁ, নিজের থেকে তো কখনো আমার বোনটার দিকে খেয়াল রাখোনি। যেই কাজের লোকটা খেয়াল রাখতে চাচ্ছে তাতেও তোমার সমস্যা। এত সমস্যা নিয়ে তো থাকা যায় না। হ হ, এখন তো তোমরা কত কথাই বলবা, আমার কথা তো এখন তোমাদের ভাল লাগছে না। যেদিন এই চাকরের বাচ্চা চাকর বাড়ির মাইয়ারে পেট বাজাই দিব, তোমাদের সবার মুখে চুনকালি মাখবো, সেই দিন বুঝবা আমি সত্যি বলছি না মিথ্যে বলছি। বেশ বেশ বৌমা, থামো। এই তুই একটা কাজ কর, এই বাড়ি থেকে তুই চলে যা। আমি কন যাবো? তুই চলে যা, আমার এই সংসারে অশান্তি আবার শুরু হয়ে গেছে। এই বাড়িতে কোনো কাজের লোক থাকতে পারে না, তুই চলে যা, যা। খালো আমি তো কিছু এড়িনি, আমি যাবো কিছুর জন্য। আমি কোন যাবো? আমি তো আমার খালি খালি বাইরে দিয়ে না। আরে বাবা, তুই আমার বাড়ির জিলাফির পেঁয়াজ, তুই বুঝতে পারবি না। তোরে আমি বলতেছি তুই চলে যা, যা আউট। খালু, আমাকে গ্রামে একটা কথা আছে, খবর বল। ফেলি রে ফেলি, বুঝবি দিন গেলি। আপনারা যে খারাপ ব্যবহার করতেছেন না মানুষটার সাথে, ওই মানুষটার দিন এক সময় গড়বে। আমারও তো বাড়িতে তাড়াই দিচ্ছেন, কিন্তু ওই মানুষটা একদিন অনেক বড় ঘরে বিয়ে হবে, আপনার দেয়। আমার যেহেতু এই বাড়ি সহ্য হচ্ছে না, আমি চলে যাচ্ছি। বিনা অপরাধে বাইর করে দিলেন না? ঠিক আছে, আমি চলে যাচ্ছি। হইছে? শান্তি পাইছো না? হ্যাঁ, এইটা নিয়ে হলো 8 নম্বর চাকর বিদায় হলো। শুভ যাও। আম্মা, এখন কি হবে সংসারের কাজ? আমিও তো বুঝতে পারছি না বৌমা, এই বয়সে কোমর যা এটুকু আছে এটুকু কাজ করতে করতে শেষ হয়ে যাবে আমার। কি যে করবো আল্লাহ জানে। বাবা, মায়ের এসব অমানসিক নির্যাতন আমার আর সহ্য হচ্ছে না। আমি আর এই বাড়িতে থাকবো না বাবা, তুমি আমাকে অনুমতি দাও, আমি চলে যাই। মারে, তোর এইসব সহ্য করতে হবে না। তুই মা বিয়ে করে ফেল, সংসারী হ, দেখবি সব ঠিক হয়ে যাবে। তাছাড়া আমার তো এখন বয়স হয়েছে রে মা, এখন তো আমি আছি, তোর ছায়া আছে, কিন্তু যেদিন আমি থাকবো না সেদিন কে দেখবে তোকে? তাই আমি বলতেছি সময় থাকতে বিয়েটা কর, সংসারী হ। আমি মরলেও আমার আত্মাটা শান্তি পাবে। বাবা, বিয়েটা সবকিছু সমাধান না। ট্রাই টু আন্ডারস্ট্যান্ড। আমি এই বিয়েটা করলে যে সুখী হবে, এখানেও যে একটা অ্যাক্সিডেন্ট হবে না, তার কি মানে হয়? আর তাছাড়া
আমি অন্য কোনো ছেলেকে ঠকাতে পারবো না। মা, তুই এই ব্যাপারে কোনো চিন্তা করিস না, আমি তোর বাবা। ওই চিন্তা তো আমি আগেই করে রেখেছি। আমার বন্ধুকে আমি তোর ব্যাপারে সব খুলে বলেছি। শুধু আমার বন্ধুকে না, আমার বন্ধুর ছেলেকেও কিন্তু তার বাবা সব বলেছে। তারা বলেছে কোনো সমস্যা নেই, মেয়েকে আমরা হাসি মুখে নিয়ে আসবো। কিন্তু বাবা, একটা কথা বোঝার চেষ্টা করো, আমি একটা বিধবা মেয়ে। এখন এই বিয়েটা করলে, ওই সংসারে গেলে আমাকে উঠতে বসতে সবাই কথা শোনাবে, বলবে যে আমি আমার স্বামীকে খেয়ে ফেলেছি, আমি একটা বিধবা নারী, আমি অলক্ষ্মী অপয়া, সবকিছু শুনতে হবে বাবা। আমি এগুলো আর নিতে পারবো না বাবা। আমি এই সংসারে থাকতে থাকতে এই কথাগুলো নিতে নিতে আমি শেষ হয়ে যাচ্ছি। দেখ বোন, আমি তোকে একটা কথা বলি, সবাই যে এক সমান হবে তা কোনো গ্যারান্টি আছে? আর বাবার কাছে যতটুকু শুনেছি, ছেলেটা নাকি অনেক ভালো, অনেক শিক্ষিত। আর সবটা জেনে শুনে যেহেতু তারা বিয়ে করতে চাচ্ছে, সেখানে তুই আর অমত করিস না প্লিজ। হ্যাঁ মা, আজকে আমার বন্ধু এ বাড়িতে আসবে, আমি তাদেরকে আসতে বলেছি। কিন্তু বাবা, আমার কাছে না জিজ্ঞেস করে তুমি তাদেরকে কেন আসতে বললে? আমার কাছে জিজ্ঞেস করা উচিত ছিল তোমার। মা, এখানে জিজ্ঞাসা করার কি আছে? আমার বন্ধু সব জেনে শুনে যদি আমার মেয়েকে নিয়ে যায়, তাহলে তো এখানে আর কোনো সমস্যাই থাকে না। আর শোন মা, আমার বন্ধু কিন্তু আজকে আসতেছে। তুই মা কিন্তু আমার বন্ধুর সামনে আমাকে কিন্তু ছোট করে দিস না মা, হ্যাঁ? ওইদিকে কিন্তু খেয়াল রাখিস। দেখ বোন, আমার মনে হচ্ছে বাবা যা বলছে একদম ঠিক কথাই বলছে। তুই আর অমত করিস না, এই বিয়েতে রাজি হয়ে যা। তুই অন্তত ওকে বুঝিয়ে বল না ভাইয়া, আমি বিয়েটা করতে পারবো না। আমি ওকে এখনো বলতে পারিনি। বাবা, অতীত ধরে রেখে কি জীবন চলবে নাকি? হ্যাঁ, তোর ভবিষ্যতে আগাতে হবে না? তোর সংসার করতে হবে না? সারা জীবন কি একাই পার করবি নাকি? দেখ, তুই আমার বোন, আমি তোর খারাপ চাই না। আর যা কিছু করছে ফ্যামিলি জেনে শুনেই করছে, প্লিজ। আর সবাই আসবে, তুই রেডি সিটি হয়ে সবার সামনে চলে আসিস। আমি গেলাম। আসেন আম্মা, আসেন। দেখছো, এতদিনে একটা কামের কাম হয়েছে আম্মা। খুব ভালো হয়েছে। কি যে একটা আপদ বিদায় করলাম। আরে আম্মা, এটা তো মাথার ছাড়কার মতো হয়েছিল, সারাটাক্ষণ খালি আমাদের পিছনে লেগে থাকতো। এটা সার পোকা না, সার পোকার চাইতে বড় কিছু, বুঝছো? এতদিন যাই হোক, আপনার ওই সৎ মায়েরারে আমরা একটু শারীরিক মানসিক নির্যাতন করতে পারছি। এই চাকরের বাচ্চা চাকর আসার পর থেকে সারাক্ষণ বড় ম্যাডাম কি করেন, বড় আপা কি করেন, খালি এগুলা করতো। সামসা সামসা, বুঝো না? আমার কি মনে চাইছে জানো, ওর পিটাইয়া ওর একটা হাড্ডি গুটি ভেঙে দেওয়া উচিত ছিল। এর চেয়ে কম করি নাই আম্মা আমরা। তোমরা এক্সট্রা কম করো না, এক্সট্রা অনেক বেশি কিছু করছো। এবার আমি বুঝতে পারতেছি আসল কালপিটটা তোমরা দুইজনই। তোমরা দুইজন ওই ছেলেটার নামে মিথ্যা অপবাদ দিয়া এ বাড়ির থেকে বের করে দিচ্ছ, তাই না? যাই হোক, তোমরা তো অনেক খুশি হয়েছো, তাই না? ছেলেটার বাড়ি থেকে বের করতে খুব খুশি হয়েছো না? হ্যাঁ, খুশি হবো না কেন? উটকো একটা ঝামেলা ঘাড়ের উপর এসে পড়েছিল, এখন আপদ বিদায় হয়েছে, যারা হাত পা আমরা। ও, তার জন্য একটা সহজ সরল ছেলেকে মিথ্যা অপবাদ দিয়ে এ বাড়ির থেকে বের করতে হইলো? একটা জিনিস বুঝলাম না, মার জ্বলে না মাসির এত জ্বলে কেন? চা করে একটা গেলে 10টাই বাড়ির মধ্যে, তার জন্য তুমি তো ওকালতি করতেছো কেন? হ্যাঁ, ওকালতি আমি এই জন্যই করতেছি, কারণ চাকরটাকে এই বাড়িতে আমি নিয়ে আসছিলাম। আর এই বাড়িতে বিগত যে কটা চাকর ছিল না, একটা চাকরও তোমাদের দুইজনের জন্য টিকতে পারে না। আম্মা বুঝলাম না, আপনার ছেলে এত ফটং ফটং করে কথা বলতেছে কেন? শোনো, ভাত ছড়ালে না কাকের অভাব হয় না। চাকর একটা গেছে, 10টা আমি আর আম্মা খুঁজে নিয়ে আসুন। কি বলেন আম্মা? একেবারে সত্যি কথা কইছো তুমি। তোমরা দুইজন আমার বোনটার উপর যে পরিমাণ অত্যাচার করো না, আর বেশি কয়দিন নাই, কিছুদিন পর আমার বোনের বিয়ে হয়ে গেলে তখন আর তার উপর অত্যাচার করতে পারবা না, কারণ বাবা আমার বোনের বিয়ে ঠিক করে ফেলছে। ঠিক আছে? খুব ভালো হয়েছে। হ্যাঁ আম্মা, এটা আপনার ছেলে কি বললো? বিয়া ঠিক হয়ে গেছে? আপনি কি ব্যাপারে কিছু জানেন? আমি তো কিছুই জানি না বোমা। হ্যাঁ, এখন তো বিয়ার লাগি রাজি হইবই। ওই যে কাজের লোকটা নাগর চইলা গেছে, মন তো ফুসফুস ফুসফুস করতেছে, হেল লেগে বিয়ের জন্য রাজি হয়েছে। এই বিয়াতে কিন্তু মা আমরা যাবো না কেউ। শোনো বৌমা, এই বিয়ার আগে পাশে আমরা দুজনের একজনও থাকুন না, বুঝছো? যেদিন বিয়ের কথা হইব ওই দিন আপনি আর আমি মার্কেটে চলে যাবো শপিং করতে। ঠিক হইছে। চলেন মা। বাবা, তুমি তো বলেছিলে আজকে নাকি বাসায় গেস্ট আসবে। কই, কোথায় আসবে, কখন আসবে? কাপড় তো দেখছি না।
আরে বাবা, আমার বন্ধুর সাথে আলাপ হয়েছে, ওরা অলরেডি রওনা দিয়ে দিয়েছে, কিছুক্ষণের মধ্যেই চলে আসবে। কি বলছো? তাহলে বাসায় কি রান্না বান্নার আয়োজন করা হয়েছে? শুভর মা, কি হয়েছে, ডাকতেছো কেন? এই যে কি? শুভর মা, আমার কিসে? বন্ধুরা তো চলে আসার সময় হয়ে গেল। আচ্ছা, রান্না বান্না সব ঠিক আছে তো? রান্না বাড়া? কিসের রান্না বাড়া? হ্যাঁ, আমাদের তো কোনো রান্না বাড়ার খবর নাই, তোমার আবার কিসের রান্না বাড়া? এই কি বলতেছো তুমি? এতদিন আমার মাথা খেয়েছো যে আমার মেয়েকে বিয়ে দেওয়ার জন্য, আজকে আমার মেয়েকে দেখতে আসতেছে, আজকেই বিয়ে হয়ে যাবে, আর তুমি মেহমানদের জন্য রান্না করোনি? কিসের রান্না বাড়া? মেয়ে তো তোমার, তোমার কথা বিয়েতে রাজি হয়েছে, সেহেতু তুমি রান্না বাড়িয়া করে খাওয়াইবা। আমার কথা এতদিন রাজি হয় নাই, তাই এই সব রান্না বাড়ার মধ্যে আমি নাই। কি কব মা? হ্যাঁ আব্বা, আম্মা কিন্তু ঠিকই বলছে। এতদিন যখন আমি আর আম্মা এতবার করে বললাম যা আপা আপনি একটা বিয়ে করেন, বিয়েতে রাজি হন, তখন তো খুব তেজ দেখাইছে, চাটাং চাটাং কথা বলছে বিয়ে করবো না। এখন যেহেতু ভীমরতি ভাঙছে, বিয়ে করতে রাজি হয়েছে, আপনাদের মেহমান, আপনারা রান্না বাড়া করেন, আর না পারলে ক্যাটারিং থেকে লোকাই না নেন, আমরাই সব হাত পোড়াইয়া করতে পারবো না। এই কি বলতেছো তোমরা? হ্যাঁ, আমার সেই ছোটবেলার বন্ধু, তার একমাত্র ছেলে আসতেছে, আমার মেয়েকে বিয়ে করায় নিয়ে যাবে, আর তোমরা বলতেছো রান্না করোনি? আমি ওদের সামনে কি ছোট হয়ে যাব নাকি? এই তুমি না এতদিন আমার মাথা খেয়েছো আমার মেয়েকে বিয়ে দেওয়ার জন্য, আর এখন এই সুর কেন? তোমার মেয়েরে তুমি কেমনে বিয়ে দিবা সেটা তুমি বুঝো, এইসব আমি বুঝি না, বুঝছো? আম্মা, এখানে কথা বাড়াইয়া লাভ নাই, চলেন হ্যাঁ। আপনি আর আমি বাড়ি বাড়ি থেকে একটু ঘুরে আসি। চলো। আরে আরে শোনো, ভালো হয়েছে ওরা এখান থেকে বিদায় হয়েছে, এটাই ভালো হয়েছে। ওরা থাকলে আমার বোনের বিয়েটা হবে না। বাবা, আমি তোমাকে আগেই বলেছি এইসবের দরকার নেই, আমি বিয়ে করব না বাবা, এগুলো বন্ধ করো, আমার আর ভালো লাগছে না, আর সহ্য করতে পারছি না বাবা। মা তুই এগুলো কি বলতেছিস মা? এত অত্যাচার তুই সহ্য করতেছিস? আমি তো তোর ভালোর জন্যই তো তোকে বিয়ে দিতেছি নাকি? আর আমি জানি তোর মা তোর সাথে খুব খারাপ ব্যবহার করে, কিন্তু মা আমি কি করব? আমি তো নিরুপায়, আমি তো এই বয়সে কোনো সিদ্ধান্ত নিতে আমি পারবো না, সমাজ খারাপ বলবে মারে। তাই আমি অনেক চিন্তা ভাবনা করে ভালো একটা সম্বন্ধ, ছেলের বাবা আমার বন্ধু মানুষ ছোটবেলার, এছাড়া আমার বন্ধুর কাছে শুনেছি তার ছেলে হ্যান্ডসাম, তুই দেখলে অপছন্দ হবে না, তুই সুখী হবি, ভালো ফ্যামিলি, ওরা অনেক বড় লোক। বাবা, ভাই দেখ, আমার কেন যেন ভয় লাগছে বাবা। আরে কিসের ভয়? এখানে বাবা আছে, আমি আছি, পরিবারের সবাই আছে। বাবা চায় তুই সুখী হ। তোর জীবনে একটা অ্যাক্সিডেন্ট হয়ে গেছে, সে অতীতটাকে আঁকড়ে নিয়ে কি বাঁচা যায় বল? তোর ভবিষ্যৎ পরিকল্পনা করতে হবে না? সামনের দিকে আগাতে হবে না? এইভাবে কি একা জীবন পার করা যায়? তাই বলতেছি বাবার মুখের দিক তাকিয়ে হলো তুই বিয়েটাতে রাজি হয়ে যায়, দেখবি সব ভালো ভালো হয়ে যাবে। হ্যাঁ রে মা, তোর ভাই কিন্তু ঠিকই বলেছে। তাছাড়া মা, আমরা তো সবাই মরণশীল, তাই না? তাই বলে তো আর জীবন থেমে থাকে না, তুই কোনো চিন্তা করিস না। আচ্ছা তুই যা, ভিতরে যা, ওরা আসলেই আমি তোকে ডাকবো। এসে পড়েছি। আরে বন্ধু, কিরে কেমন আছিস? ভালো আছি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। চিস্তি, এটা কি তোর মেয়ে নাকি? হ্যাঁ রে বন্ধু, এটাই আমার সেই অভাবী। আর বন্ধু, তুই একা কেন? তোর ছেলে কই, সেই হ্যান্ডসাম ছেলে? আছে আছে, আর ওটা তো একটা সারপ্রাইজ। আরে বন্ধু, আজকে বিয়ে, আর তুই কি সারপ্রাইজ আমারে দিবি? আগে তোর ছেলেকে আন না। আচ্ছা ঠিক আছে ঠিক আছে, ডাকছি, এক্ষুনি ডাকছি। সৈকত, সৈকত। ওয়ালাইকুম আসসালাম। বন্ধু, এইটা তোর ছেলে? হ্যাঁ, কেন অবাক হচ্ছিস? শুভ? বাবা কলিমুদ্দিন। কলিমুদ্দিন? হ্যাঁ, ও তো আমাদের বাড়ি কাজের লোক ছিল, কিন্তু হ্যাঁ, কিছুদিনের জন্য আমার ছেলে এ বাড়িতে কাজের লোক ছিল। কিন্তু বন্ধু, তোর ছেলে আমার বাড়িতে কাজের লোক হয়ে আসার কি দরকার ছিল?
বিষয়টা আমি খুলে বলছি। আমি কলিমুদ্দিন, আর আমি বিশিষ্ট শিল্পপতির একমাত্র ছেলে সৈকত আহমেদ। এই বাড়িতে আমি কাজের লোক হিসেবে এসেছিলাম। একটা বিধবা মেয়েকে বিয়ে করব, তার চরিত্র সম্পর্কে জানা তো আমার অধিকার আছে, তাই না? মানুষের সাথে না মিশলে বোঝা যায় না মানুষ কেমন। আপনাদের বাড়ির প্রত্যেকটা মানুষ ভালো, তবে যার যার জায়গা থেকে। কিন্তু আপনার এই মেয়েটা মাটির মানুষ। আপনার মেয়ের ভেতরে আমি কোনো দোষ দেখতে পাইনি। আপনার মেয়েটাকে আমি ভালোবাসি, পছন্দ করি। এর জন্যই বাবাকে বলেছি, বাবা চলো বিয়েটা সেরে। বাবা যখন আমাকে এই মেয়েটাকে বিয়ে করার জন্য প্রস্তাব দিয়েছিল তখন আমি না করে দিয়েছিলাম, কারণ আমি একজন অবিবাহিত ছেলে। অবিবাহিত ছেলে হয়ে একজন বিধবা মেয়েকে বিয়ে করব, এটা তো কোনোভাবে মানা যায় না, সমাজও মানবে না। কিন্তু বাবার কথা আমি ফেলতে পারিনি, তাই ওকে পরীক্ষা করার জন্য এই বাড়িতে চলে আসি কাজের ছেলে হিসেবে। আমি ভেবেছিলাম হয়তো মেয়েটা ভালো না, তার পরিবারের মানুষ ভালো, কিন্তু এখানে এসে দেখলাম তার উল্টোটা। মেয়েটা ভালো, কিন্তু পরিবারের কিছু মানুষ ভালো না। এই পরিবারে কিছু মানুষ স্বার্থ নিয়ে চলে, স্বার্থের জন্য এই মেয়েটার সাথে সবাই খারাপ আচরণ করে। বাবা, এই মেয়েটাকে কেউ ঠিক মতো খাবারও দেয় না। এই বাড়িতে থেকে আমি একটা জিনিস উপলব্ধি করতে পেরেছি, এই মানুষটা এই বাড়িতে বেশি দিন থাকলে ডিপ্রেশনে শেষ হয়ে যেত, আত্মহত্যা করতে বাধ্য হতো, শুধুমাত্র তাদের পরিবারের পরিজনের কিছু ব্যবহারের কারণে। বাবা, আজকে আমি বলছি এই মেয়েকে বিয়ে করতে আমার কোনো অসুবিধা নেই, তবে হ্যাঁ, এই পরিবারের কিছু মানুষের সাথে আমি কোনো সম্পর্ক রাখতে চাই না, যারা তাকে ঠিক মতো খেতে দেয়নি, তার সাথে কথা বলেনি এবং তাকে তুচ্ছ তাচ্ছিল্য করেছে। গুলজার, বন্ধু আমার, তুই আমার সত্যি সত্যি আজকে একটা সারপ্রাইজ দিবি রে। তুই আমার ছোটবেলার বন্ধু, কিন্তু আজ তোর ছেলে যা শোনালো, তুই যা করলি, তুই আমার ভাই হয়ে গেলি। আমি তোর এই ঋণ আমি শোধ করতে পারবো না বন্ধু। আমি খুব খুশি হয়েছি রে বন্ধু, আমি খুব খুশি হয়েছি। এই চেষ্টি, নো, কোনো কান্নাকাটি নয়, আজকের দিনে কোনো কান্নাকাটি নয়। আমার ছেলেকে নিয়ে আসছি, তুই দেরি না করে কাজীকে ডাক, আজকেই বিয়েটা পড়িয়ে যাব।